প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজ নিজ গৃহেই অবস্থান করছো। তোমরা ভালো থাকো সেই কামনাই করি। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ফয়সল আলম, সহকারী শিক্ষক, শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করছো তাদেরকে বলছি, আমি আজ তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 থেকে শতকরা সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার সঙ্গেই থাকবে এবং আমার ক্লাসটি উপভোগ করবে। ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার আগে বলছি, তোমরা তোমাদের বইয়ের 99 পৃষ্ঠা খোলো। 99 পৃষ্ঠা থেকে আমি 4 নং সমস্যাটির সমাধান করব। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে সমস্যাটি এখানে লিখে রেখেছি, বোর্ডে লিখে রেখেছি। বার্ষিক শতকরা 15 মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 15 মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু ঋণ নেওয়া হলো। ঠিক আছে, শতকরা 15 মুনাফায় ঋণ নেওয়ার অর্থ হলো যে আমি যে পরিমাণ টাকায় ঋণ নিয়েছি সেই টাকার উপর শতকরা 15 হারে ব্যাংকে মুনাফা প্রদান করতে হবে। অর্থাৎ 100 টাকার উপরে 15 টাকা আমাকে মুনাফা দিতে হবে। সেই হিসাবে আমি মুনাফা দিয়েছি কত? 1680 টাকা মুনাফা দিয়েছি। তাহলে আমার আসল কত ছিল? সমস্যাটি আমরা অবশ্যই আসলের সূত্র দিয়ে করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি। আমি আজকে সূত্রে অঙ্কটি না করে ঐকিক নিয়মে করার চেষ্টা করব। চলো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। 15 মুনাফায় ঋণ নেওয়া হয়েছে শতকরা 15 মুনাফায় 15 মুনাফায় ঋণ নেওয়া হয়েছে শতকরা 15। এটির অর্থ হলো 100-র মাঝে 15, অর্থাৎ 100 টাকায় আমাকে মুনাফা প্রদান করতে হবে 15 টাকা। তাহলে 100 টাকার উপরে মুনাফা 15 টাকা হলে 100 টাকা হলো আমার আসল। ঠিক আছে, এই যে হারটি রয়েছে, হারটির ভিতরে আমার মুনাফা রয়েছে, আবার আসলও রয়েছে। আমরা বলছি শতকরা 15 মুনাফা, অর্থাৎ 100 টাকার উপরে 15 টাকা মুনাফা। 100 টাকা হলো আসল, 15 টাকা হলো মুনাফা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা যদি এটাকে ঐকিক নিয়মে সাজানোর চেষ্টা করি তাহলে কি হবে? এখানে মুনাফা 15 টাকা হলে 15 টাকা হলে আসল 100 টাকা। আসল 100 টাকা। সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল কত হবে? কম হবে, সুতরাং ভাগ হবে। এটি একটু বোঝার চেষ্টা করি। মুনাফা যখন 15 টাকা ছিল, আসল তখন 100 টাকা। মুনাফা যখন 1 টাকা, আসল কি তখন 100 টাকা হবে? অবশ্যই না। আসলও তখন, মুনাফা যেহেতু কমে গেল, আসলও কমে যাবে। সুতরাং আমরা ভাগ করব। মান যদি কমে যায় তাহলে ভাগ করতে হয়। তাহলে মুনাফা 1 টাকা হলে আসল কমে যায়, সেজন্য আমরা ভাগ করলাম। ঠিক আছে, মুনাফা 1680 টাকা হলে আসল কত হবে? 15 ভাগে 100, অবশ্যই গুণ করতে হবে 1680 দিয়ে। এখন 1680 দিয়ে কেন গুণ হইল? মুনাফা যখন 1 টাকা ছিল তখন আসল কম, আমরা ভাগ করেছি। মুনাফা যখন আমরা দিচ্ছি 1680, তাহলে আসল আমাদের বৃদ্ধি পাবে। আমরা যদি 1680 টাকা মুনাফা দেই, সেক্ষেত্রে আমাদের
আসলও তো বৃদ্ধি পাবে, আসল বেশি ছিল অবশ্যই, আসল বৃদ্ধি পাবে, সেজন্য আমরা গুণ করেছি। ঠিক আছে, গুণ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে লবকে গুণ করতে হবে, অর্থাৎ উপরে গুণ করতে হবে। আর যখন আমরা ভাগ দিব তখন নিচে দিতে হয় সংখ্যাটি। ঠিক আছে, এবার আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি অথবা ভাগ করে করতে পারি, 15 এখানে রয়েছে 1680, আর 100 দিয়ে গুণ করলে এখানে হবে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে ভাগ করি, 1500 আর 1680, 2 শূন্য, 15 একে 15, তাকে 1, 8 নিলে হয় 15 একে 15, তাকে 3। আমরা যদি 1 শূন্য আনি তাহলে 15 দুগুণে 30, আরও আছে 2 শূন্য, অবশ্যই শূন্যের ভাগ 2 বার দিতে হবে, আবার যদি ভাগ দিই তাহলে হয় 1200। ঠিক আছে, 11,200 টাকা। ঠিক আছে, 11,200 টাকা। সুতরাং মুনাফা 1680 টাকা হলে আসল হয় 11,200 টাকা। সুতরাং এখানে বলা হয়েছে আসল কত ছিল, আমাদের আসল ছিল 11,200 টাকা। ঠিক আছে, আমরা এখন উত্তর লিখতে পারি। সুতরাং আসল ছিল 11,200 টাকা। ঠিক আছে, আমি আশা করছি তোমরা সমস্যাটির সমাধান অবশ্যই বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। সমস্যাটি এরকম, 5 নং, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক শতকরা 8 মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? ঠিক আছে, ঋণ নেওয়া হয়েছে শতকরা 8 মুনাফায়, এই হারে ঋণ নেওয়া হয়েছে 5 বছরের জন্য, ঋণ নেওয়া হয়েছে 15,000 টাকা। এখন 5 বছর পর আমাকে কত টাকা পরিশোধ করতে হবে? তো ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিই, যে পরিমাণ টাকা আমরা ঋণ গ্রহণ করি সেই পরিমাণ টাকা অবশ্যই প্রদান করতে হবে, অর্থাৎ ফেরত দিতে হবে। সাথে যে মুনাফা আসে সেই মুনাফাও আমাদেরকে পরিশোধ করতে হবে। তাহলে 15,000 টাকা তো আমরা ঋণ নিলাম, এটা আমাদেরকে পরিশোধ করতেই হবে, এটা আমরা পরিশোধ করব। তার সাথে কিছু মুনাফা পরিশোধ করতে হবে। এখন 5 বছরে কত টাকা মুনাফা আসে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। অর্থাৎ আমরা যে পরিমাণ ঋণ নিয়েছি সেই পরিমাণ ঋণের উপরে 5 বছরে কত মুনাফা হয় সেটা আমরা এখন বের করব। বের করে এই মুনাফাটুকু আমাদের আসলের সঙ্গে যোগ করে আমরা ব্যাংকে দিয়ে দিব। ঠিক আছে, ঋণ নেওয়া হয়েছে শতকরা 8 মুনাফায়। ঠিক আছে, শতকরা 8 মুনাফায় আমরা ঋণ গ্রহণ করেছি, অর্থাৎ 100 টাকার মধ্যে আমরা 8 টাকা মুনাফা দিব, সেটা হলো 1 বছরে। যে হারটি দেওয়া তাকে সেই হারটি অবশ্যই 1 বছরের জন্য। ঠিক আছে, তো এখানে শতকরা 8 মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে, সেজন্য ভাগ। সুতরাং আমরা ঋণ নিয়েছি 15,000 টাকা, আমাদেরকে 15,000 টাকার উপরে মুনাফা দিতে হবে। 15,000 টাকার 1 বছরের মুনাফা কত হয় দেখো, 1 বছরের মুনাফা হয় 100/8 গুণন 15,000। ঠিক আছে, 15,000 টাকা। ঠিক আছে, তো
এখন সুতরাং 15,000 টাকার মুনাফা দিতে হবে 5 বছরের। 5 বছরে দেখো কত মুনাফা আসে, 100/8 গুণন 15,000 গুণন 5 বছরের মুনাফা বেশি হবে, সেই জন্য 5 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে আমরা যদি লঘিষ্ঠ কাটাকাটি করি, 100 একে 100 আর 100 করলে হয় 150। ঠিক আছে, তো এখানে পাচ্ছি 8 গুণন 150 গুণন 5 কত হয়, 5 আটা 40, 5 আটা 40। আর যদি এখানে 150 হয়, 150কে গুণ করলে হয় কত হয়, 0, 5 0 0 1 0 0 4 0 0 4 5 20, 0 4 1 4 আর 2 6, এখানে আমরা পাচ্ছি 6,000 পাচ্ছি। ঠিক আছে, 6,000 টাকা। আমরা এখানে টাকা লিখতে পারি, এটা টাকা, এটাও টাকা, এটাও টাকা এবং এটাও টাকা, এখানেও টাকা। ঠিক আছে, কেন টাকা। তো আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকার 5 বছরের মুনাফা হলো 6,000 টাকা। অর্থাৎ আমরা যে 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, এই ঋণের উপরের 5 বছরে আমাদেরকে মুনাফা প্রদান করতে হবে 6,000 টাকা। সাথে আমাদেরকে যে পরিমাণ টাকা ঋণ নিয়েছিলাম 15,000 টাকা, সেটাও পরিশোধ করতে হবে। সুতরাং 5 বছর পর আমাদেরকে মোট পরিশোধ করতে হবে 15,000 টাকার সাথে আরও 6,000 টাকা, অর্থাৎ 21,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি 5 বছর পর মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে 15,000 টাকার সাথে আরও মুনাফা হলো 6,000 টাকা। সুতরাং কত টাকা হলো, 15,000 আর 6,000 21,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। তোমরা মনোযোগ সহকারে সেটি বোঝার চেষ্টা করো। ঠিক আছে, একটি দোকানে 1,800 টাকার পণ্য শতকরা 20 কমে বিক্রি করা হলো। একটি দোকানে 1,800 টাকার পণ্য শতকরা 20 কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? আমাদেরকে বের করতে হবে বিক্রয় মূল্য। তো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে শতকরা 20 কমে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 100 টাকার মধ্যে 20 কমে বিক্রি করা হয়েছে। এটার অর্থ হলো 100 টাকায় কিনে 20 টাকা কমে বিক্রি করা হয়েছে। অর্থাৎ 100 টাকার পণ্য 20 টাকা কমে যদি আমরা বিক্রি করি, তাহলে কত বিক্রি করলাম? 80 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে আমরা লিখব? ক্রয় মূল্য 100 টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 টাকা, সুতরাং 80 টাকা। যেহেতু পণ্যটি শতকরা 20 কমে বিক্রয় করা হয়েছে, সুতরাং আমরা 80 টাকা বিক্রি করলাম। অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা কম বিক্রি করা হয়েছে। 100 টাকা হলো তার ক্রয় মূল্য। ঠিক আছে, সেই জন্য আমরা ক্রয় মূল্য 100 টাকা লিখলাম। শতকরা 20 কমে ক্রয় মূল্য 100 টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য হবে
100 থেকে আমরা যেহেতু কমে বিক্রি করেছি এটা বাদ যাবে, 100 থেকে 20 বাদ যাবে, বাদ গেলে হয় 80 টাকা। অর্থাৎ 100 টাকার পণ্য আমরা 80 টাকা বিক্রি করলাম, সেজন্যই বলা হচ্ছে যে 20 কমে বিক্রি করা হলো। ঠিক আছে? তো এখন আমরা তারপর কিভাবে আমরা এই সমস্যাটির সমাধান করব? আমাদেরকে বের করতে হবে বিক্রয় মূল্য। কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। লক্ষ্য করো, আমাদের এখানে একটি ক্রয় মূল্য আছে আর একটি বিক্রয় মূল্য আমরা বের করেছি। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য যেখানে 100 টাকা, বিক্রয় মূল্য সেখানে 80 টাকা। আমাদের এখানে ক্রয় মূল্যও রয়েছে, বিক্রয় মূল্য রয়েছে, কিন্তু আমাদেরকে বের করতে হবে বিক্রয় মূল্য। আমাদেরকে জানতে হবে যেটি বের করতে হয়, অর্থাৎ যে ফলটি বের করতে হবে সেটি অবশ্যই ডান পাশে লিখতে হবে। আমরা যদি ঐকিক নিয়মে এই ডাকটাকে সাজাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ফলটি অবশ্যই ডান পাশে বের হবে। সুতরাং যেটি বের করতে হবে সেটি আমরা ডান পাশে লিখব, অর্থাৎ বিক্রয় মূল্যটিকে আমরা ডান পাশে লিখব। তাহলে ক্রয় মূল্য অবশ্যই বাম পাশে আসবে। তাহলে আমরা যদি লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ঠিক আছে? বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, সেজন্য ভাগ। আমরা জানি কম হলে ভাগ, বেশি হলে গুণ। ক্রয় মূল্য 1800, ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য হবে 1800। ঠিক আছে? আমরা যদি ভাগ করি তাহলে কত হয়? 18 হয়। তাহলে কত হয়? 18 গুণন 80। আমরা এদিকে গুণটা করতে পারি, 8 দিয়ে গুণ করলে হয় 8 8 64, 4 8 একে 8 আর 6 14। ঠিক আছে? 0 4 4 1, 1440 টাকা। 1440 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1440 টাকা। কিন্তু আমাদের ডাকে কিন্তু ক্রয় মূল্য 1800 টাকা এই কথাটি বলা নেই। আমরা 1800 টাকা কীভাবে লিখলাম? এখানে লক্ষ্য করো, একটি দোকানে 1800 টাকার পণ্য বলা হচ্ছে, 1800 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। সুতরাং 1800 টাকার পণ্য এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য হলো 1800 টাকা। এখানে বলা হচ্ছে একটি দোকানে 1800 টাকার পণ্য শতকরা 20 কমে বিক্রয় করা হলো। তো 1800 টাকার পণ্য, এটার অর্থ হলো এই পণ্যটির ক্রয় মূল্য হলো 1800 টাকা। সুতরাং আমরা ক্রয় মূল্য এখানে 1800 টাকা লিখেছি। ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য হলো 1440 টাকা। আমি আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটি অবশ্যই বুঝতে পেরেছ। তো আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সে কামনাই করি। আল্লাহ হাফেজ।